তাই না? 96 সালে যেই কাজটা করলো আওয়ামী লীগের সাথে, আপনার শেষ করে আমরা বিএনপিকে কিন্তু ক্ষমতা হাতে তুলে দিয়েছিলাম এবং তসবিহ বিতরণ করে এবং বলে আওয়ামী লীগের লোকজন ডক্টর অধ্যাপক গোলাম জামাত ইসলামী সেই সংগঠন যে আমরা নিঃস্বার্থভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম, নিঃস্বার্থভাবে জামাত ইসলামী সেই সংগঠন। শোনো, তোমরা হলো 71-এর পরাজিত শক্তি, আর এই 24-এর পরাজিত শক্তি আওয়ামী লীগ। তোমাদের কথা একই রকম হবে, তোমাদের ক্যারেক্টার না, আমাদের 71-এর পরাজিত শক্তি যদি আপনি বলেন, তুমি বললে কিন্তু আমি অনেক কথা বলবো। না, তাহলে কিন্তু আপনাকে এটা বলতে হবে যে আপনারা কিন্তু এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতা আসতে চান। যেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, আপনারা কিন্তু সেই চাপে পড়ে যাবেন। কথা শোনো, তোমরা ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে কিভাবে ঢুকেছো, তোমাদের মধ্যে কিভাবে ঢুকেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে 5ই আগস্টের পর প্রমাণ হয়েছে। অন্তত 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, জামাত করে নাই। যেই 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, সেই 20টা কমিটির অন্তত নাম বলেন জালাল ভাই, যে যাদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢোকে, আপনারা নিজেরা ছাত্রলীগের প্রচার সম্পাদককে ছাত্রদল প্রচার সম্পাদক তোমাদের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তোমরা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। না, আমরা প্রতিদ্বন্দ্বী, আমরা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী। আমরা এই আলোচনা শেষ করতে পারবো না। আশরাফ কায়সার, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার না, পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথেই তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? হেলো ভাই, তখন বললেন, তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না, কেন বললেন না? তখন আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? আমি আজকে পরাজিত শক্তি কোথায় ছিল? 71-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসী কথাটা তখন বলতে পারলেন না কেন? না, বলেন না, অসম্ভব, অসম্ভব বলতে পারেন না। তাহলে এক স্টেজে কেন বক্তৃতা করেছেন? সুবিধা বক্তৃতা আপনারা করবেন, যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই, এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি একটু আশরাফ কায়সার আপনার কাছে জানতে চাই যে শুধু তো এই সমস্ত পুরাতন জামাডোলা শুনবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ এই কারণে কিন্তু আওয়ামী লীগ পালাইছে। আমার কাছে একটা জিনিস, এই কারণে আওয়ামী লীগ পালাইছে। এই সমস্ত কথা বলেন না, তোমাদের এই সব কারণে আওয়ামী লীগ পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। যদি এটা আমাদের প্রস্তুত থাকেন, এটার জন্য প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ রাজনৈতিক অঙ্গনে রাজাকার ইস্যু নিয়ে ক্যামেরাতে তোলপাড়। জামায়াতে ইসলামকে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের জাল, রাজাকার ইস্যু। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে রাজাকার শব্দটি যেন একটি ঘৃণার প্রতীক নয়, বরং রাজনৈতিক কৌশলের হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষত জামায়াত ইসলামের বিরুদ্ধে এই শব্দটি বারবার ব্যবহার করা হচ্ছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, তাদের আদর্শিক অবস্থানকে দুর্বল করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। অথচ বাস্তবতা ভিন্ন। জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত, আদর্শিক ও নীতিভিত্তিক রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। বিগত কয়েক দশকে যারা জামায়াতকে রাজাকারের দল বলে অভিহিত করেছেন, তারাই একসময় এই দলটির সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছিলেন। 1991 সালে বিএনপি নির্বাচনে জয়লাভের জন্য জামায়াতের সঙ্গে একত্রিত হয় এবং সরকার গঠন করে। পরবর্তীতে 2001 সালেও একই জোট আবার ক্ষমতায় আসে। এমনকি আওয়ামী লীগও একসময় জামায়াতের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল নির্বাচনী সুবিধার জন্য। প্রশ্ন হলো, যদি জামায়াত প্রকৃতই রাজাকার দল হয়ে থাকে, তবে তখন তাদের সঙ্গে রাজনৈতিক লেনদেন করাটা কতটুকু নৈতিক ছিল? এই দ্বিমুখী নীতির রাজনৈতিক অঙ্গনে নৈতিকতার সংকটকে স্পষ্ট করে তুলে ধরে। একদিকে আদর্শের কথা বলা হয়, অন্যদিকে সেই আদর্শকেই পদদলিত করে রাজনৈতিক সুবিধা হাসিল করা হয়। জামায়াত ইসলামের মূল শক্তি তাদের আদর্শিক অবস্থান ও সুসংগঠিত কাঠামো। তারা ইসলামী মূল্যবোধ ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এই আদর্শিক শক্তিকে মোকাবেলা করতে না পেরে অনেক রাজনৈতিক দল আজ তাদের বিরুদ্ধে ইতিহাস বিকৃত ও অপবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাজাকার শব্দটি এখন
রাজনৈতিক অপপ্রচারের ভাষা হয়ে গেছে। বাস্তব ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে নয়, প্রকৃত ইতিহাসের নিরপেক্ষ মূল্যায়ন হলে দেখা যাবে 1971 সালের ঘটনাবলী এবং পরবর্তী সময়ে জামায়াত ইসলামের অবস্থান নিয়ে আরো গভীর ও সুবিবেচিত বিশ্লেষণ প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও আদর্শিক শত্রুতা থেকে জামায়াতকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদের ভয়টা কোথায় আর বাস্তবতা কি? বাম দল সহ কিছু তথাকথিত উদারপন্থী গোষ্ঠী জামায়াতকে তাদের আদর্শিক প্রতিদ্বন্দ্বী মনে করেই রাজনৈতিক পরিসর সংকুচিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের প্রধান আশঙ্কা হলো, যদি জামায়াত আদর্শিক ভিত্তিতে জনপ্রিয়তা অর্জন করে তবে ধর্মভিত্তিক ন্যায় নীতি এবং সমাজ পরিবর্তনের দাবিগুলো আরো জোরালোভাবে সামনে আসবে। এই আদর্শিক আন্দোলনের সামনে নৈতিকভাবে দুর্বল রাজনীতি টিকবে না, এটাই হচ্ছে তাদের প্রধান ভয়। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও নীতির ভিত্তিতে। যে কোনো আদর্শিক দলের বিরোধিতা করতে হলে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পরিসর করতে হবে, গালিগালাজ, ট্যাগিং ও ঘৃণার ভাষা ব্যবহার করে নয়। জামায়াত ইসলামীর আদর্শের সঙ্গে একমত নাও হওয়া যেতে পারে, কিন্তু তাদের দমনের জন্য ইতিহাসকে বিকৃত করা, গালি ব্যবহার করা এবং ভিত্তিহীন প্রচার চালানো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। রাজাকার শব্দটি এখন আর ইতিহাস নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে গড়ে তোলা ট্রাইব্যুনাল, একের পর এক মৃত্যুদণ্ড এবং তাদের মাধ্যমে ইসলামিক আদর্শ ও ধ্বংসের চেষ্টা, এইসব কিছুর বিরুদ্ধে দেশের মানুষের মনের ভিতর জমে থাকা ঘৃণা আজ স্পষ্ট হয়ে উঠেছে। আগামীতে যারা আবারও এই তাস খেলতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ঘৃণার সঙ্গেই। ভালো থাকবেন দর্শক, খোদা হাফেজ। ন্যায়ের সাথে থাকবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। ধন্যবাদ সবাইকে।